চলো সমরেশ মজুমদারের সাতকাহনের 25তম পর্ব শুরু করা যাক। বেলা 2টোর সময় রাধা চলে এলো সেজেগুজে। তার দিকে তাকিয়ে হাসল দীপা। মুখে পাউডারের দাগ স্পষ্ট, কানের পাশেও। সে বলল, মুখটা চট করে ঠিক করে নাও, আমার হয়ে গিয়েছে। রাধা আয়নার সামনে গেল। আমাদের ঘরটা এমন অন্ধকার না, ভূতের মতো দেখাচ্ছিল। ভাগ্যিস তখন বললে। দরজায় তালা দিয়ে দীপা কাঁধে ঝোলানো ব্যাগের স্ট্র্যাপটা ধরে বলল, জানো খুব নার্ভাস লাগছে। কাল রাত্রে নাটকের ওপর লেখা এক সাহেবের বই পড়েছি, সেটা পড়ার পর আরও নার্ভাস হয়ে পড়েছি। রাধা হাসল। প্রথমবার বলে এমন হয়। কলেজে যেদিন প্রথম গিয়েছিলাম সেদিনও আমি খুব নার্ভাস ছিলাম। যদি খারাপ হয় আর করো না ব্যাস। দীপা চুপচাপ হাঁটল। মনে মনে কথাটা মানতে পারছিল না। যে কাজে হাত দেবে তা শেষ না করে পালিয়ে আসার মেয়ে সে নয়। যতই নার্ভাস হয়ে যাক, শেষ মুহূর্তে নিশ্চয়ই সে এটা কাটিয়ে উঠতে পারবে। রাধা ওর সঙ্গে যাচ্ছিল। আজ তাকে অন্যরকম লাগছে। একটু সাজলেই কোনো মেয়ের চেহারা পাল্টে যায়। দীপার মনে হচ্ছিল আর পরে রাধাকে অনেক ভালো দেখায়। মোড়ের মাথায় বাড়িওয়ালার সঙ্গে দেখা হলো। হাতে একটা ছাতা, কাপড়ের থলে নিয়ে তিনি ফিরছিলেন। ওদের দেখতে পেয়ে একগাল হাসলেন। দুই সখী যাও কোথায়? নাটক। রাধা এক চিমটি হাসল। না, নাটক দেখা এই বয়সে ঠিক না, মন বিপথে যায়। আর দুইজন একা একা নাটক, সঙ্গে কোনো পুরুষ মানুষ নাই, এটাও ঠিক নয়। ঘন ঘন মাথা নাড়তে লাগলেন ভদ্রলোক, কিন্তু তার চোখ দীপার মুখের ওপর থেকে সরছিল না। রাধা বলল, আমরা কি বাচ্চা মেয়ে? আপনি কি ভাবেন আমাদের? সেটা তো সমস্যা। সবাই আমার জিগায়, একটা আকাশ থকা পড়া মাইয়াকে ঘর ভাড়া দিলা তুমি, সে আবার একা থাকে। আমি কোন মানুষ মন্দ, কোনো মানুষ ভালো তো বুঝিতে পারি আমি। তোমরা বাচ্চা হইলেই তো এইসব কথা কোয়ার কোনো প্রয়োজন হইতো না। কি রাঁধালো আজ? রাধা হাসলো। আপনি খাবেন একদিন? বাড়ি থেকে খেতে দেবে? আর কি না, কি যে কষ্ট। আছি আমি। নিঃশ্বাস ফেললেন উনি। রাধা আর দাঁড়ালো না। দীপার হাত ধরে টেনে বাড়িওয়ালাকে পেরিয়ে চলে এলো। খানিকটা দূরত্বে এসে বলল, এই বুড়োর মনে এখনও রং আছে। দীপা বলল, উনি যদি শুনতেন আমি অভিনয় করছি তাহলে হয়তো ঘর ছেড়ে দিতে বলতেন। কিন্তু জানো, এরকম আচরণ করেন তো, তবু ওকে দেখে আমার একটু ভয় করে না। সহজে মাঝে এসব শুনতে খারাপ লাগে না। বাস স্ট্যান্ডে পৌঁছে রাধা যেন একটু আড়ষ্ট হলো। একটা খালি বাস ছাড়ছিল, কিন্তু তার যেন ওঠার ইচ্ছেই ছিল না। দীপা বলতে মুখ নিচু করলো, একটু দাঁড়াও না। আরও শোয়ের অন্তত 2 ঘন্টা আগে যেতে বলেছে সমিত। না গেলে যেভাবে বকে তা আমি শুনেছি। দেরি করতে চায় না মোটেই। আর 5 মিনিট পরের বাসে যাব। রাধা মুখ ঘোরালো। দীপার সন্দেহ হলো, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ। হঠাৎ রাধার শ্যামলা মুখেও রক্ত জমল। কে? আছে একজন, ও তোমার নাটক দেখতে চায়। তোমার বন্ধু? বন্ধু ঠিক না, অনেক বড়। বা, বড় হলে বন্ধু হতে পারবে না তা না। দীপা ভালো করে দেখলো রাধাকে। ওর এই সাজ, দাঁড়াবার ভঙ্গি, মুখের রং পাল্টে যাওয়া, এইসব একটা সত্যি বোঝাচ্ছে। সে সরাসরি জিজ্ঞাসা করলো, যার জন্য অপেক্ষা করছো তাকে তুমি ভালোবাসো? কথা না বলে মাথা নেড়ে উত্তরটা বলে উঠল, কাউকে বলো না, দাদাকেও না। বাড়ির লোক শুনলে আমাকে মেরে ফেলবে। কেন? ওরা নিচু জাতের, আমাদের পাশের গ্রামে থাকতো, ওই যে এসে গিয়েছে। রাধার কথা শেষ হতেই দীপা দেখল দূরে একটি যুবক এগিয়ে আস্তে আস্তে থমকে গেল।
কাছে আসবে কিনা সেই চিন্তা করছে এখন। চেহারা মোটেই সপ্রতিভ নয়, বরং বেশ অশিক্ষার ছাপ রয়েছে। সে বলল, ডাকো ওকে। চারিপাশে তাকিয়ে নিয়ে রাধা মাথা নেড়ে ডাকলো নিঃশব্দে। তারপর বলল, ওর নাম গৌরাঙ্গ। তুমি নিজে ওর সঙ্গে কথা বলো, আমি চুপ করে থাকবো। দীপা অবাক হলো। যে মেয়েটিকে এতদিন সে সংগ্রামী বলে মনে করেছিল, অন্য সময় যে সোজা কথা মুখের ওপর বলে দিতে সংকোচ করে না, তার এমন পরিবর্তন ভাবতে পারা মুশকিল। গৌরাঙ্গ এগিয়ে এলো, এসে বলল, একটু দেরি হয়ে গেল। দীপা বলল, ওর মুখে শুনলাম আপনিও নাটক দেখতে চান, চলুন। কি বই? বই? এবার রাধা নিচু গলায় বলল, নাটকের নাম জানতে চাইছে। সিনেমার ব্যাপারে মফস্বলের এখনই বই শব্দটি ব্যবহৃত হয়। এই রকম সময়ে দীপার মনে হয় কলকাতার সঙ্গে মফস্বলের কোনো ফারাক নেই। গৌরাঙ্গকে নাটকের নাম বলতে তিনি খুব উৎসাহিত হলো বলে মনে হলো না। একটু ভেবে জিজ্ঞাসা করলো, ঐতিহাসিক বই? দীপা হেসে বলল, না, সামাজিক। তার মনে হলো সমিত থাকলে এই লোকটাকে কিছুতেই দর্শক হিসাবে চাইতো না। গৌরাঙ্গ বলল, আমি রাধাকে বলেছিলাম, ও তো রোজ ওদিকে যায় বিশ্বরূপা কিংবা স্টারের টিকিট কেটে আনতে। ওর আর টাইম হয় নাই। আহা, টাইম হয় না? সবসময় আমার কাছে অত টাকা থাকে নাকি? টাকা তো আমি দিতে চেয়েছিলাম, তখন তো নিতে চাওনি। এই সময় আরেকটি বাস ছাড়ার জন্য তৈরি হলে দীপা বলল, আর দেরি করা যাবে না, ওঠো। বাস খালি ছিল। গৌরাঙ্গ এগিয়ে গিয়ে বসলো। দীপার কাছে এলো রাধা। দীপা তাকে বলল, ও একা যাবে কেন? তুমি ওর পাশে গিয়ে বসো। না, ও বসবে না। দীপার দিকে না তাকিয়ে বলল রাধা, কেন? তোমরা যখন অন্য সময় দেখা করো তখন ও বসে না? উফ, যদি কেউ দেখে ফেলে তাহলে ওর বাড়িতে খুব ঝামেলা হবে। আশ্চর্য, এটা আশ্চর্য হচ্ছে। ওর বাড়ির লোককে একবার কাউকে দিয়ে আমার কথা বলিয়েছিল, তার সঙ্গে সঙ্গে নাকি নাক ছিটকেছে, খারাপ খারাপ কথা বলেছে। কেন? আমি নাকি বাঙাল মেয়েকে ঘরের বউ করে কিছুতেই যাওয়া যায় না। বাঙালিরা নাকি সভ্যতা ভদ্রতা জানে না, অবাধ্য হয়। গৌরাঙ্গ প্রতিবাদ করেনি। আমার সঙ্গে আলাপ হওয়ার আগে ওরা এরকম ধারণা ছিল। দীপা মুখ ফিরিয়ে রাস্তা দেখল। সমিত বলেছে শোয়ের দিনে মাথায় অন্য কোনো চিন্তা না ঢোকাতে, কিন্তু এই সব কথা শুনে ওর খুব অস্বস্তি হচ্ছিল। সে সোজাসুজি জিজ্ঞাসা করলো, তোমাকে গৌরাঙ্গবাবু বিয়ে করবে নাকি তোমরা এমনই বন্ধু? বা বিয়ে না করলে আমি মিশবো কেন? গৌরাঙ্গবাবু কথা দিয়েছেন? না, এখনও দেয়নি। ওই তো বাড়িতে গোলমাল হলো। যদি বাড়ির চাপে কোনোদিন কথা না দিতে পারেন, রাখা তো দূরের কথা, তাহলে তুমি কি করবে ভেবেছ? কিন্তু ওকে যে আমার খুব ভালো লাগে। দীপা বলল, রাধা তুমি খুব ভালো মেয়ে, কিন্তু এটা আমার পছন্দ হচ্ছে না। রাধা নিঃশ্বাস ফেলল। তার সামান্য আওয়াজ যেন বলে দিল সে দ্বিমত নয়। আজ মেরাক বেদে নয়, যারা নাটক করতে ডেকেছে তারা রীতিমতো মিনার্ভা থিয়েটারে ভাড়া নিয়েছে। নাটকের আগে কয়েকটা উৎসব হবে, গান, বক্তৃতা, আবৃত্তি। তার জন্য স্বেচ্ছাসেবীরা দুটো ছোটাছুটি করছে। সুদীপ তাকে দেখতে পেয়ে বলল, ঠিক সময়ে এসেছেন, সোজা এই পাশে দরজা দিয়ে ভেতরে চলে যান, ওখানে সবাই আছে। দীপা একটু ইতস্তত করলো। আচ্ছা, যদি আমার দুজন গেস্ট নাটক দেখতে চান তাহলে কি অসুবিধা হবে? ওরা আমার পাড়ায় থাকে। আচ্ছা ঠিক আছে, ওদের দাঁড়াতে বলুন, আমি দেখছি। দীপা রাধাকে ইঙ্গিত করে রওনা হলো। পা বাড়াবার আগে চোখে পড়ল গৌরাঙ্গ বেশ কিছুটা দূরে থেকে চালু নাটকের হোর্ডিং দেখছে। পুরুষটা যদি মেয়েদের মতো ভান করে তাহলে আর তাকে পুরুষ বলে ভাবতে ইচ্ছে করে না। মনে হলো রাধা ভুল করছে। মেয়েদের আলাদা সাজঘর আছে এখানে সেখানে বসে আয়নায় নিজেকে দেখছিল সে। এতখানি স্পষ্ট করে সে নিজেকে কখনো দেখেনি। চোখ, নাক, চিবুক যদি ঠিকঠাক থাকে তাহলে কি সুন্দর বলা যায়?
মাথা নাড়ল সে। মনটা কিছুতেই সহজ হচ্ছে না। বারংবার মনে হচ্ছে রাধা অন্ধকার দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় দেবসদা অনেক নক করে ভেতরে ঢুকলেন। কি ব্যাপার, আমার হাত লাগাতে হবে নাকি? না, প্রথম কাজটা নিজের হাতেই করে ফেললে। আমি সব পাঠিয়ে দিচ্ছি। মুখ, গলা, হাত পরিষ্কার করে পাউডারটা নিজেই লাগিয়ে নাও। তোয়ালে আছে সঙ্গে? দীপা মাথা নাড়ালো। পরিষ্কার গামছা এনেছি। বাহ, তাহলে তো কথাই নেই। তবে পরে একটা ছোট্ট তোয়ালে কিনে নিও, আমি দেখিয়ে দেব। নিজের মেকআপ নিজেই শিখে যাবে। দেবস্তা ঘাড় ঘুরিয়ে বলল, আমাদের তো এখনো অনেক দেরি আছে সমিত, আগে বাবুরা খেলা করে নিন। হ্যাঁ, দেরি আছে, কিন্তু তোমার কি হয়েছে দীপা? সমিত সামনে এলো। কিছু হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, শোয়ের আগে মনে কিছু রাখা উচিত নয়, বলে ফেলো। আমার কিছু হয়নি। কার হয়েছে? রাধার। আপনি চেনেন? হ্যাঁ, কি হয়েছে ওর? দীপা দেবসার দিকে তাকালো। তিনি বললেন, ঠিক আছে বাবা, চলে যাচ্ছি। আমার সামনে তোমাকে কিছু বলতে হবে না। না না, দীপা তাকে থামালো। আপনি থাকুন। তারপর সমস্ত ঘটনাটা মোটামুটি সংক্ষেপে বলে গেল। শেষ করলো, জানেন, আমার একদম এই ব্যাপারটা ভালো লাগছে না। সমিত দেবস্তার দিকে তাকালো। ওরা একসঙ্গে হেসে ফেলল। আপনারা হাসছেন? দীপা অবাক হলো। সমিত বলল, ও দীপা, তুমি বড্ড আগে জন্মে গিয়েছো। মানে? বাঙালি ছেলেরা প্রেমে পড়লে সাহসী হবেই এমন কোনো ফর্মুলা নেই। আবার প্রেম চলার সময় যে সব ছেলে পিছিয়ে থাকে, তারা সেই মেয়েকে বিয়ের পর খারাপ স্বামী হবে এমন ভাবা কোনো কারণ নেই। তার মানে এই সব ছেলে শেষ পর্যন্ত বিয়ে করে? এবার দেবসদা বললেন, এই অধম তার প্রমাণ ভাই। আমার বাবা ছিলেন সিংহ, আর তোমার বৌদির বাবা যাকে বলে সঙ্গচূড়। ভয়ে কাছে ঘেঁষতে পারতাম না তোমার বৌদির। অবশ্য তখন বৌদি হয়নি, সে স্কুলে যেত ঝিয়ের সঙ্গে, বাবার সঙ্গে, আর আমি এক পায়ে সেই যাওয়ার পথে দাঁড়িয়ে থাকতাম, একদম চোখাচোখি। ব্যাস 3 বছর বাদে এক সপ্তমীর বিকেলে কথা বলেছিলাম। সমিত বলল, সংলাপ দুটো বলে দাও। দেবস্দা হাসল। মণ্ডপে খুব ভিড়। সেই সুযোগে কোনো মতে পাশে পৌঁছে গিয়ে শুকনো গলায় বলতে গেলাম, আমি কিন্তু তখনই গলার স্বর আটকে গেল। তার উত্তরে মুখ মাটির দিকে নামিয়ে তিনি বলেছিলেন, জানি। তারপর সিংহ আর সঙ্গচূড়ের সঙ্গে লড়াই করতে অনেক সময় লেগেছিল। আর এখন জামাই হিসাবে সঙ্গচূড় আমাকে মাথায় নিয়ে নাচলেও তোমার বৌদির সার্টিফিকেট হয়তো এ জীবনে পাবো না। কথা শেষ হওয়ার পর কিছুক্ষণ এই ঘরে হাসি থামল। সমিত বলল, অতএব দীপাবলি, তোমার ধারণা যে জীবনে সর্বক্ষেত্রে সত্যি হবে তা ভেবো না। রাধার আর তোমার মানসিকতা তো এক নয়। বাহ, এই তো মুখের চেহারা পাল্টে গেল। এবার নিজের চরিত্রটি ভাবো। সমিত বেরিয়ে গেল। দেবস্তা চলে যাচ্ছিলেন। হঠাৎ ফিরে দাঁড়িয়ে বললেন, এই যে খুকি, তোমাকে একটা কথা বলি। জীবনে আজ প্রথম স্টেজে নামছো, তাও বড় চরিত্র নিয়ে। কিন্তু সবসময় মনে রাখবে, তুমি যা করছো তাই ঠিক। মঞ্চে ঢোকার আগে বাবা মাকে স্মরণ করবে আর সমিতের কাছে আশীর্বাদ নেবে। কেন? খুব অবাক হলো দীপা। বাবা মা তোমার জন্মগুরু, আর সমিত হলো শিক্ষাগুরু। এদের আশীর্বাদ না থাকলে জীবনে সফল হওয়া যায় না। দেবস্তা চলে গেলেন। মনে মনে হাসল দীপা, আর আবিষ্কার করলো রাধার ব্যাপারটা মাথা থেকে চলে গিয়েছে। মেকআপ হয়ে যাওয়ার পর চুপচাপ বসে নিজের সংলাপ পড়ছিল দীপা। একটা কথা এক রকম বললে তার অর্থ পাল্টে যায়। সমিত বলেছে, মনে রাখবেন, নাটক একজন অভিনেত্রীর ওপর নির্ভর করে না। আপনার সহ অভিনেতাকে সমান সুযোগ দেওয়া আপনার কর্তব্য। দুজনের মধ্যে যেন সমঝোতা নষ্ট না হয়। তাই রিহার্সালের সময় একভাবে সংলাপ বলে শোয়ের সময় অন্যভাবে বলবেন না। গতকাল রিহার্সালে যাওয়ার আগে মায়ের বাড়িতে গিয়েছিল। বেচারার জ্বর হয়েছে। দীপা করছে জেনেছিল আগেই। খুব খুশি, জড়িয়ে টড়িয়ে ধরেছিল। ডাক্তার এখনও দিন সাতেক বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে। পারলে আজ বলে আসতো
দীপার অভিনয় দেখতে। কিন্তু যতই খুশি হোক, দীপার মনে হয়েছিল শরীরের জন্য সে অভিনয় করতে পারছে না বলে গলায় একটা আফসোস ফুটে উঠছিল ওর। ডাক পড়ল। মঞ্চের এক পাশে গিয়ে দাঁড়ালো সে। প্রথম 15 মিনিট তার কোনো ভূমিকা নেই, এখন পদে পড়ে আছে। মাইকে ঘোষণা চলছে। হঠাৎ নিজের নাম কানে এলো, দীপাবলি বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে বুকের ভিতর স্যাঁত করে উঠল। আর তারপরেই মনে হলো, যদি সমস্ত সংলাপ ঠিকঠাক মনে না আসে, যদি পরের সংলাপ আগেই বলে ফেলে। সমিত বলেছে কোনো প্রমোটার থাকবে না। আধুনিক নাটকের সংলাপ শুনে বলা হয় না, ওতে অভিনয় যান্ত্রিক হয়, ওতে ভুল হলে ধরিয়ে দেওয়ার কেউ থাকবে না। এই সময় একটি ছেলে তার কাছে এসে চাপা গলায় বলল, দীপাবলি দি, আমি ওই উইংসে থাকবো, খেয়াল রাখবেন। কেন? সমিতদা বলেছেন আপনার গোলমাল হলে ধরিয়ে দিতে, একটু কান খাড়া রাখবেন, আমি ঠিক ম্যানেজ করে দেব। দীপা হঠাৎ রাগ হয়ে গেল। সমিতকে ধরে নিয়েছে, সে ডোবাবে, তাই সবার ক্ষেত্রে যা যান্ত্রিক বলে করা হচ্ছে না, তার ক্ষেত্রে সেটা করতে দ্বিধা করছে না। ছেলেটিকে সে বলল, আগে থেকে কিছু বলার দরকার নেই তোমার, আমার ভুল হবে না। পদ ওঠার জন্য নির্দেশ দেওয়া হলে সে সমিতকে দেখতে পেল। সমিতের পায়ের ধুলো নিতে বলেছিল দেবসদা। সেই এগিয়ে গেল, আশীর্বাদ করুন যেন দলের নাম রাখতে পারি। সমিত যেন খুব ঘাবড়ে গেল। ঠিক আছে ঠিক আছে। নাটক শুরু হয়ে গেল। সংলাপ শুনতে শুনতে দীপা সব কিছু ভুলে গেল। মিনিট 5 বাদ কেউ একজন বলল চাপা গলায়, রেডি তো? সে চোখ বন্ধ করলো। জন্মগুরুকে কার আশীর্বাদ চাইবে এখন? হঠাৎ বন্ধ চোখের পাতায় সত্যসাধন মাস্টারের মুখ ভেসে উঠল। হেঁকে যেন বলছেন, তোমারে জিততেই হবে দীপাবলি, কখনো কোনো কাজে তুমি হারবা না। দীপা চোখ খুলে ফেলল। মুখ যেন খালি হয়ে গেল, বুক যেন খালি হয়ে গেল। দীপা তারপরেই অমরনাথের মুখ ভাবল। নিঃশব্দ হয়ে বলল, বাবা আমাকে আশীর্বাদ করো। তখনই পিঠে কেউ আলতো চাপ দিল। সে শুনল, তার ঢোকার আগে সংলাপ বলছে অভিনেতা। শেষ হওয়া মাত্র সে ধীরে ধীরে মঞ্চে পা বাড়ল। উত্তেজনা ছিল, কিন্তু তার লাগাম ছিল শক্ত হাতে ধরা, ফলে পেটে একটু চিনচিন ব্যথা জন্ম নিয়েছিল। অবশ্য এই সময় অবহেলা করতে পেরেছিল দীপা। সংলাপ বলার সময় শব্দের অর্থ স্পষ্ট করতে সচেষ্ট ছিল। সংলাপের বাইরে হাত, মুখ, চোখের ভূমিকা দর্শককে খুশি করেছিল। আজ ইন্টারভ্যাল দিতে চায়নি সমিত। টানা নাটক শেষ হওয়া মাত্র হাততালিতে লক্ষ্য পায়রা উড়াল প্রেক্ষাগৃহে। পর্দাগো পাড়ার পরে যখন সবাই সারি দিয়ে দাঁড়ালো দর্শকের সামনে, পদ উঠল আবার, তখন সেই একই হাততালি। আর সেই শব্দ দীপার মনে নতুন রোমাঞ্চ আনলো। সাজঘরে এসে বসা মাত্র সমিত ঢুকলো উদ্ভাসিত মুখে, দারুণ, আমি কোনো ত্রুটি পাইনি, আর শেষ রিহার্সালে যা করেছিলে তার 5 গুণ ভালো আজ। আমি জানতাম দীপাবলি তুমি পারবে, আমি গর্বিত কারণ তোমাকে আবিষ্কার করতে পেরেছি। দেবস্তা থেকে অনেকেই এসে তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছিল। এত প্রশংসায় ডুবে গিয়ে দীপা লজ্জায় যেন মাথা তুলতে পারছিল না। এই সময় রাধা চলে এলো সাজঘরে। ঢুকেই 2 হাতে দীপাকে জড়িয়ে ধরে বলল, উফ, তুমি এত অভিনয় ভালো করো, আমি ভাবতেই পারিনি। রাধার আলিঙ্গনে আরদ্ধ হয়ে দীপা হঠাৎ কেঁপে উঠল। সে ভালো অভিনয় করতে পারে? কার সঙ্গে? যারা অভিনয় করে তারা অভিনেত্রী, সে তো অভিনেত্রী হতে চায়নি কখনো। ভাগ্য তার সঙ্গে অভিনয় করছে বারংবার। তাহলে কিন্তু এই ভাবনা বেশিক্ষণ থাকলো না। অন্যরা কথা বলছিল, রাধা তাড়া দিচ্ছিল, দেরি হয়ে গিয়েছে বেশ, সঙ্গে গৌরাঙ্গ থাকলে বেশি রাত্রে কলোনিতে ফেরা ঠিক নয়। সমিত জিজ্ঞাসা করছিল, দীপাকে পৌঁছে দিতে হবে কি না। দীপা মাথা নেড়ে বলছিল, 3 জন একসঙ্গে আছি, কাল সন্ধ্যে 6টায় রিহার্সাল। আবার কাল? বা, একদিন শো করেই হয়ে যাবে। কিন্তু আমি এই 3টে শো এরপর আর করব না। কেন?
এ কথার মানে কি? সমিত হকচকিয়ে গেল। আমার ক্ষতি হচ্ছে। এখন না হয় কলেজ ছুটি খোলা থাকলে সকালে বেরিয়ে রাত 10টায় বাড়ি ফিরলে পড়ব কখন? আমি তো কলকাতায় পড়তে এসছি। কেন? যে চুল বাঁধে সে চুল রাঁধে, সে রাঁধে না? মায়া পড়াশোনা আর নাটক একসঙ্গে করছে না? সমিত বিড়বিড় করলো। ঠিক আছে, এ নিয়ে পরে কথা হবে। কলোনিতে ফিরতে বেশ রাত হয়ে গেল। গৌরাঙ্গ বাস স্ট্যান্ডে থেকে সরে গিয়েছে। দীপার বেশ মজা লাগছিল নাটক দেখতে বসে। ওদের মধ্যে কি কথা হয়েছিল জানা নেই, কিন্তু এই যাওয়া আসার পথে দুজন যেন কেউ কাউকে চেনে না এমন ভান করে বসেছিল। এমনকি বাস থেকে নেমেও গৌরাঙ্গ শুধু একবার চলি ছাড়া কিছুই বলেনি। দীপা আছে বলে এ আড়ষ্টতা কিনা তা বোঝা যাচ্ছে না। বাস স্ট্যান্ডে থেকে কয়েক পা এগোতে একটা মাতালের দেখা পেয়েছিল ওরা। ভয় পেয়েছিল দুজনেই। পরস্পর হাত ধরে দাঁড়িয়ে পড়েছিল। ছোট রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে মাতালটা বকর বকর করছিল। ওদের দেখতে পেয়ে বলে উঠল, আসুন আসুন মা লক্ষ্মীরা, কি সৌভাগ্য! মধ্যরাত্রে লক্ষ্মীর আগমন। রাধা দীপার দিকে তাকালো। দীপা বিরক্ত হয়ে বলল, সরে যান সামনে থেকে। সরে তো আছি। বউ ভেগেছে বন্ধুর সাথে, আমি সরেছিলাম। এখন দেখুন সরে যাচ্ছি। এই 2 3 1 2 3 সরতে সরতে একবার নর্দমায় গিয়ে দাঁড়ালো লোকটা। দেখুন যমুনায় চলে এলাম। রাস্তাটাকে নিয়ে আপনারা চলে গিয়ে যান। জোরে পা চালাচ্ছিলেন ওরা। পাড়া নিঝুম। বাড়ির সামনে পৌঁছে রাধা বলল, আজ খুব বকুনি খাবো। দরজা না খোলা পর্যন্ত তুমি একটু দাঁড়াবে? দীপার খুব খিদে পাচ্ছিল এবং সেই সঙ্গে চিনচিন ব্যথা পেটে ছড়িয়ে পড়েছিল। তবু সে দাঁড়ালো। উঠোনে ঢুকতেই ওর মা গলা পাওয়া গেল, এই যো আইছো? তোর দাদারে নিয়ে আমি পাগল। রাত দুপুর না হইলে সে ঘরে ফেরে না, দোকান বন্ধ করে না। তার উপর তুই আইলি এখন। ভাবছিস কি আমি ময়রানা যাইতে এই অবস্থা? কোথায় ছিলি ক আমারে? দীপার সঙ্গে নাটক দেখতে গিয়েছিলাম শ্যামবাজারে। সেখানে থাকলে পারতিস তো। মিয়া মানুষ রাত দুপুরে ঘরে ফেরে। 5 জনে এখন মুখ বন্ধ কইরা থাকবো না। দীপা আর দাঁড়ালো না। নির্জন রাস্তা দিয়ে হাঁটতে গা ছমছম করছে। রাস্তা থেকে নেমে গলির ভেতরে ঢুকে দেখলো সব অন্ধকার। বাড়িওয়ালাদের কেউ জেগে নেই। তার বারান্দার ওপরে একটা সাদা বিড়াল বসে আছে। তাকে এগোতে দেখে সে ম্যাও বলে ডেকে সামান্য সরে বসলো। তালা খুলে ঘরে ঢুকে দরজা বন্ধ করলো দীপা। বাইরের পোশাকেই বিছানায় শরীর এলিয়ে দিয়ে মোড়ার মতো পড়ে রইল কিছুক্ষণ। খিদে, পেটের ব্যথা, ক্লান্ত ছাপিয়ে আর এখন এক ধরনের কষ্ট যেন ডালপালা মিলে ঝাঁপিয়ে পড়েছে তার উপর। এই ঘরে, এই রাস্তায় শুধু নয়, সমস্ত পৃথিবীতে সে একা, একদম একা। রাত্রে করে বাড়িতে ফিরলেও কেউ দুটো কথা শোনাবার নাই। শাসন শুনতে যতই খারাপ লাগুক, যে মানুষের জীবনে শাসন করার মানুষ নাই, তাকে তার মতো অভাগা আর কে আছে? সকালবেলায় ঘুম ভাঙল বেশ দেরি করে। ধর্মড়িয়ে উঠে বসে দীপা আবিষ্কার করলো কাল যে অবস্থায় ঘরে ঢুকে খাটে শুয়েছিল সেই অবস্থায় রয়েছে এখনও। কাপড় ছাড়া, খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি। ছোট আয়নায় মুখ দেখল সে। কুৎসিত দেখাচ্ছে বলে মনে হলো। কাল রাতের মেকআপের অবশিষ্টাংশ এখনও লেগে আছে নাকের পাশে। ওপার কপাল কেমন তেল চিটচিটে হয়ে আছে পুরো মুখ। বাসি মুখে স্টোভ ধরিয়ে জল বসিয়ে দিয়ে গামছা নিয়ে দরজা খুলে সে কলতলায় গেল। দরজা খুলে যাওয়া নিয়ে এখানে কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। পরিষ্কার হতে গিয়ে হঠাৎ এক ধরনের স্বস্তি পেল দীপা। কাল রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়ে তার একটা লাভ হয়েছে। গরম তেমন নেই এখন। তরকারি ভাত নষ্ট হয়েছে বলে মনে হয় না। এখন একটু গরম করে রাখলে দুপুরে দিব্যি চলে যাবে। অন্তত আজকে সকালে রান্না করার ঝামেলা রইল না। ভাবতেই বেশ আরাম লাগছে।
চা খাওয়া শেষ হওয়ার পর বই নিয়ে বসেছিল। পাতায় চোখ রাখতে না রাখতে বারান্দায় কেউ গলা খাঁকড়ি দিল। সে উঠে বসল। কে? আমি, বাড়িওয়ালার গলা। দীপা ঠোঁট কামড়ালো, তারপর উঠে ভেজানো দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। বাড়িওয়ালার মুখে হাসি। কাল আর পারলাম না, ঘুমাইয়া পড়েছিলাম। কখন ফিরলে তোমরা? একটু রাত হয়ে গিয়েছিল। এত রাতে আসা যাওয়া ঠিক না। কার কি মতলব জানো না তো? এখন তোমাদের উঠতি বয়স, ভরা যৌবন, এখন তো বাঁধ দেওয়া দরকার, বুঝলা? মাথা নাড়ল দীপা। না, আরে এখন একটু নিয়মকানুন মানা দরকার। মাইয়া মানুষের মতো থাকলে কোনো বিপদ হয় না। অত্যন্ত চিন্তায় ফেলেছিলে আমারে। আমি চেষ্টা করব যাতে এত দেরি না হয়। বাহ, গুড। এই দেখো, যে জন্য আইছিলাম, নাও চিঠি আইছে। হাত বাড়িয়ে একটা খাম দিলেন বাড়িওয়ালা, দিয়ে ফিরে গেলেন। এ বাড়িতে আসার পর এই প্রথম চিঠি এলো। খামের মুখ খুলতেই মনোরমার মুখ মনে পড়ল তার। কিন্তু চিঠির তলায় চোখ রেখে সে অবাক। গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে অঞ্জলি। এই প্রথম কলকাতায় আসার পর এই প্রথম মায়ের চিঠি এলো। মা, অঞ্জলি মা শব্দটি লিখতে পারেনি। দীপা চিঠির গোড়ায় চোখ রাখল। স্নেহের দীপা, আশা করি কলিকাতায় তোমার মন বসিয়া গিয়েছে। আগে এক পত্রে জানিয়েছিলাম যে তুমি হোস্টেল ছাড়িয়া বাসা ভাড়া করিয়া আছো। ভালো। তুমি নিজের পায়ে দাঁড়াতেই পারলে তার আত্মা সুখী হবেন। আমাদের পছন্দ অপছন্দ কথা আজ নতুন করিয়া কিছু বলার নাই। যাই হোক, তোমাকে একটি দুঃসংবাদ দিবার জন্য এই পত্র লিখিতে বাধ্য হইয়াছি। ইচ্ছে ছিল তোমাকে বিরক্ত করিব না, কিন্তু তোমার ঠাকুমা প্রতিনিয়ত তোমার খবর পাঠাইতে বলিতেছেন। দিন চারেক আগে আমাদের নতুন বাড়ির উঠোনে পা পিছলাইয়া তিনি পড়িয়া যান। তাহাকে কেউ উঠোনে পা পিছলিয়ে তিনি পড়িয়া যান। তাহাকে কেউ উঠোন থিকাইয়া নিকাইতে বলে নাই, তবুও তিনি কাজ করিতে গিয়েছিলেন। তাহার যন্ত্রণা দেখি আমি ডাক্তার ডাকিতে বাধ্য হই। ডাক্তার আসিয়া বলিল, সম্ভবত তাহার পায়ের হাড় ভাঙিয়া গিয়েছে। উহার ছবি তুলিতে হবে। এই স্থানে ছবি তুলিবার কোনো ব্যবস্থা নাই, সুতরাং জলপাইগুড়িতে লইয়া যাইতে হইবে। প্রয়োজনে অপারেশন করিতে হইতে পারে। তাহাকে জলপাইগুড়ি শহরে লইয়া যাওয়ার জন্য আলাদা গাড়ি ভাড়া করা প্রয়োজন। হাসপাতালে চিকিৎসার জন্য যথেষ্ট অর্থ দরকার। আমার পক্ষে এই ব্যয়ভার একা বহন করিবার শক্তি নাই। তোমার মামা এক পত্রে জানিয়েছিল যে তুমি নাকি ছাত্রী পড়াইয়া রোজগার করিতেছ। তোমার মৃত শ্বশুর মহাশয়ের অর্থ নিশ্চয় সঞ্চয়ে আছে। এই ঠাকুমার সহিত তোমার খুব ভালো ভাব ছিল। তাই লিখি, যদি সম্ভব হয় অন্তত 300 টাকা অবিলম্বে পাঠিয়ে দিয়ে চিকিৎসার সুব্যবস্থা বন্দোবস্ত হোক। এখন তোমার বিবেক যাহা চাই বলে তাহাই করিও। ইতি আশীর্বাদিকা অঞ্জলি। নীতি দীর্ঘ চিঠিটি পড়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল দীপা। তারপর চিঠির তারিখ দেখল, 3 দিন আগে লেখা। তার মানে মনোরমা অসুস্থ হয়েছিল দিন 7 আগে, এবং এই 7 দিন তেমন কোনো চিকিৎসা হয়নি। কিভাবে কি করবে ভেবে পাচ্ছিলেন না দীপা। ইচ্ছে হচ্ছিল এখনই টিকিট কেটে চা বাগানে চলে যেতে। মনোরমার এমন কিছু হলে অমরনাথ স্থির থাকতে পারতেন না, কিন্তু অঞ্জলি একবারও তাকে চলে আসার কথা লেখেননি। তার কাছে কত টাকা আছে এবং তাকে কতদিন চলতে পারে এ ধারণা নিশ্চয়ই ওর আছে। তা সত্ত্বেও তিনি টাকা চাইতে দ্বিধা করেননি। মামা এর মধ্যে করে হোস্টেলে এসেছেন, কার কাছ থেকে টিউশনি খবর পেয়েছেন তা ঈশ্বর জানেন। সঙ্গে সঙ্গে কথাগুলো চা বাগানে জানিয়ে দিতে ইতস্তত করেননি। পড়াশোনা মাথায় উঠল, টাকা পয়সা, মানুষের ব্যবহার ইত্যাদি ছাপিয়ে মনোরমার মুখ মনে পড়ছিল বারে বার। তার জীবনে অনেক অসঙ্গতি এসেছে হয়তো এই ভদ্রমহিলার জন্য। বিয়েটাই তো মনোরমা না থাকলে শেষ পর্যন্ত হতো কিনা সন্দেহ। বিধবা হওয়ার পর তিনি বাধ্য করেছিলেন ওইসব নিয়মকানুন মেনে চলতে। বাঙালি যা কিছুর অন্তত তাই নিয়ে বাস করেন। ওই প্রায়ই
বৃদ্ধ মহিলা এই সবই সত্যি, কিন্তু দিনের পর দিন বছরের পর বছর একসঙ্গে থেকে প্রায় প্রতিটি রাত শরীরের একই গন্ধে পেয়ে পেয়ে যে সম্পর্ক ভেতরে ভেতরে তৈরি হয়ে গিয়েছিল তাকে অস্বীকার করবে সে কি করে? অন্তত এই মুহূর্ত পৃথিবীতে একটি মানুষের কাছে তার চাহিদা আছে। একটি মানুষ বিপদে পড়লে তার কথা ভাবে, আজকেই তার চলে যাওয়া উচিত। তারপরেই মনে পড়ল সমিতের কথা, নাটকের কথা। সে কথা দিয়েছে অন্তত 3টে শো করে দেবে। গতকাল দলের ছেলেদের মুখে যে সে হাসি দেখল, কাজে যে উৎসাহ দেখেছে, তা একদম দমকাই নিভে যাবে এই সিদ্ধান্তে। চা বাগানে গিয়ে ওই প্রতিকূল পরিবেশে সে বিশেষ কিছু করতে পারবে না। মনোরমাকে ওই বাড়িতেই থাকতে হবে, অথচ চলে গেলে এখানে কথার খেলাপ করতে হবে। কথা না রাখা মানুষের প্রকৃত চরিত্রহীন। 300 নয় 500 টাকা মানি অর্ডার করলো দীপা মনোরমার নামে। ফর্মের নিচে সে কোনো শব্দ লিখল না। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।